মা বোন বৌদি ভাবি বুবু আপা সকলকে আজকে আমাদের এই প্রতিবাদ আমাদের এই দাবি যে দাবিটাকে আমরা বলতে চাইছি যে সংখ্যালঘু মানুষের দাবি সেই দাবির সমর্থনে আপনাদের যে জমায়েত সেই জমায়েতে উপস্থিত থাকার জন্য আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণত সংখ্যালঘু বলতে কি বোঝায় সেটা অনেকের কাছে স্পষ্ট নয়। বাজারে সংখ্যালঘু মানে মুসলমান, কিন্তু সংখ্যালঘু মানে শুধু মুসলমান নয়, তার সঙ্গে যুক্ত আছে শিখ যারা পাঞ্জাবি, বুদ্ধিস্ট যারা বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে, পার্সি যারা পার্সিয়ান ধর্ম বিশ্বাস করে, ইহুদি, সকলকে নিয়ে মোট 6 ধরনের ধর্ম সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষের সংখ্যালঘু বলা হয়। কিন্তু সেই সংখ্যালঘুদের মধ্যে সব থেকে বেশি সংখ্যা কাদের? মুসলমানদের। খ্রিস্টান আছে, শিখ আছে, বুদ্ধিস্ট আছে, পার্সি আছে, ইহুদি আছে। তার মধ্যে সংখ্যালঘু মানুষদের মধ্যে সব থেকে বেশি সংখ্যা মুসলমান। 2011 সালের জনগণনা অনুযায়ী প্রায় 14.5% মুসলমান ভারতবর্ষে আছে। আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানে যারা হিন্দু তারা যেহেতু সংখ্যায় কম তাই সেখানে তাদেরকে সংখ্যালঘু বলা হয়। ভারতবর্ষে যেহেতু মুসলমান, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, পার্সি, ইহুদি এরা সংখ্যায় কম তাই এদেরকে সংখ্যালঘু বলা হয়। কিন্তু সংখ্যালঘু 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 করে বাজারের রাজনীতিতে এমন একটা বাতাবরণ তৈরি করা হয় যে সংখ্যালঘু মানে মুসলমান, আর মুসলমানদের মানে খাতির করতে গিয়ে মুসলমানরা বড় হয়ে গেল, বাকি সব গরিব থেকে গেল। অতএব মুসলমানদের বিরুদ্ধে ভালো করে তাকিয়ে কথা বললে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের কাছে বেশি ভোট পাওয়া যায়। এটাই বাংলা, এটাই ভারতবর্ষের রাজনীতি। এই জায়গাটাই আমাদের আজকে এখানটায় যে দাবি সনদপত্র পেশ করা হচ্ছে সেখানে কিন্তু এটা বলা হয়নি যে ভাই হিন্দুদেরকে দেওয়া যাবে না, মুসলমানদের দিতে হবে। সেখানে এটা বলা হয়নি হিন্দুরা যা পায় আমাদের তা পেতে হবে। এখানে কারোর সঙ্গে কোনো কম্পিটিশন করে প্রতিযোগিতা করে আজকের এই সভা হচ্ছে না। কংগ্রেস দলের এটা একটা অংশ, সংখ্যালঘু শ্রেণী। কংগ্রেস দলে শিডিউল কাস্টের আলাদা সংগঠন আছে, শিডিউল ট্রাইবদের আলাদা সংগঠন আছে, মহিলাদের আলাদা সংগঠন আছে, ছাত্রদের সংগঠন আলাদা, ওবিসি যারা তাদের সংগঠন আলাদা, যুব যারা তাদের সংগঠন আলাদা। প্রত্যেকটা সংগঠনের পক্ষ থেকে আমরা কি করি? যেমন যুবদের তরফ থেকে যখন করে আমরা আন্দোলন করি তখন যুবকদের পাওনা দেনা নিয়ে আমরা কথা বলি। যখন শিডিউল কাস্টের জন্য আন্দোলন করি, শিডিউল কাস্ট ছেড়ে তখন শিডিউল কাস্ট মানুষদের পাওনা দেনা নিয়ে আন্দোলন করি। যখন শিডিউল ট্রাইবদের জন্য বলবো তখন তাদের কথা বলি। কংগ্রেস দল একটা বড় পরিবার, এই পরিবারের সবাই জায়গা পায়, এই পরিবারের সকলের ভাগ আছে। তাই এই পরিবারের সকলের জন্য বলা হয়, এই পরিবার সকলের জন্য বলে। একটা পরিবার সকলকে নিয়ে বড় হয়। দেশ একটা পরিবার, যেমন কংগ্রেস পার্টি একটা পরিবার, আপনার যেমন বাড়ি একটা পরিবার, আমাদের দেশটাও একটা পরিবার। এই পরিবারের অনেক সদস্য আছে, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ শিখ, কেউ বুদ্ধিস্ট। এই পরিবারের মধ্যে মনে করুন একজন খুব কমজোর হয়ে গেল, বাকি 5 জনের দায়িত্ব কি? তাকে একটু দেখভাল করা।
মনে করুন আপনার পরিবারে 5টা ছেলে আছে, একটা ছেলে অনেক রোজগার করছে, ছোট ছেলেকে, মাঝের ছেলে, তারা হয়তো বড় ছেলে মতো রোজগার করতে পারছে না, মেজর ছেলে হয়তো রোজগার করছে, একদম ছোটটা পারছে না। তখন আপনার বাড়িতে কি হয়, যে বেশি রোজগার করে সে তখন তার ছোট ভাইদেরকে, যারা রোজগার কম করছে, সংসার টানতে পারছে না, তাদেরকে সহযোগিতা করে। এটা তার একটা পারিবারিক ধর্ম। যে বেশি রোজগার করে সে তার কম রোজগার ভাইদের সাহায্য করে, কম রোজগার বোনদের সাহায্য করে। এটা একটা পারিবারিক ধর্ম। সমাজে কি করতে হয় আমাদের, যারা সংখ্যায় বেশি তাদেরকে, যারা সংখ্যায় কম তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখতে হয়। এটা একটা সামাজিক ধর্ম। ভারতবর্ষে যখন রাষ্ট্র গঠন হবে তখন সেই রাষ্ট্রে যাতে সকলের সমান সুযোগ সুবিধা থাকে সেটা দেখতে হয় কাকে, যারা রাষ্ট্র চালায়। এটা একটা রাষ্ট্রীয় ধর্ম। তাই আমরা ভারতবর্ষ নামক রাষ্ট্রটাকে বলছি, পশ্চিমবঙ্গ নামক রাজ্যটাকে বলছি যে আমাদের এই পরিবারের একটা অংশের মানুষ আছে যাদের কিছু দাবি দেওয়া আছে, আপনারা বিবেচনা করুন। ঠিক একইভাবে আমরা শিডিউল কাস্ট মানুষের জন্য দাবি দেওয়া নিয়ে তাদেরকে বলি আপনারা ব্যবস্থা করুন, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে বলি, শিডিউল ট্রাইবদের দাবি দেওয়া নিয়ে বলি। এটাই আমাদের কাজ। কেন? আমরা মনে করি এটা আমাদের রাজনৈতিক ধর্ম। আমরা পার্টি করি মানে রাজনীতি করি। আমাদের রাজনৈতিক ধর্ম সকলের জন্য বলা, রাষ্ট্রের ধর্ম সকলের জন্য করা। তা রাষ্ট্র যেন সকলের জন্য করে তাই আমরা সকলের জন্য বলবো, সেই বলার নাম আজকের এই জমা। দেখুন, আজ বহু কথা হচ্ছে বাজারে, কে সাম্প্রদায়িক, কে ধর্মনিরপেক্ষ। দিল্লিতে আমি যখন এমপি হয়ে যাই সেখানটায় এই নিয়ে বহু আলোচনা। একদিন পার্লামেন্টের মধ্যে আমি বলেছিলাম যে আমি ভারতবর্ষের এমন একটা জেলা থেকে আসছি যে জেলাটাকে ধর্মনিরপেক্ষতার মানসিকতা, ধর্মনিরপেক্ষ রাজনীতি, ধর্মনিরপেক্ষ ভাবাদর্শের জন্য সারা ভারতবর্ষের মধ্যে আদর্শ জেলা হিসাবে গণ্য করা উচিত। যদি বলেন কেন, যদি বলেন কেন, ভারতবর্ষে এমন কোন জেলা দেখাতে পারবেন না যেখানে 70% মুসলমান আর ব্রাহ্মণের বেটা প্রণব মুখার্জি জিতছে। আমার জেলায় এটা হয়, আমাদের জেলায় এটা হয়। সে প্রণব মুখার্জি আমাদের মধ্যে নেই, তার আত্মার প্রতি আমরা সবাই শ্রদ্ধা জানাই। তিনি একটা মহান ব্যক্তি, রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু তাকে রাষ্ট্রপতি করার পিছনে আমার এই মুর্শিদাবাদ জেলার 70% মুসলমানের মানসিকতা কাজ করেছে। তাকে যদি আমরা নির্বাচিত না করতে পারতাম তিনি এত বড় পদ পেতেন না, তিনি এত ক্ষমতার অধিকারী হতে পারতেন না। প্রণব মুখার্জিকে এত ক্ষমতার অধিকারী, তার ক্ষমতা ছিল, অবশ্যই ছিল, কিন্তু মানুষের নেতা হওয়ার পরিচয় তার ছিল না। তিনি দেশ চালানোর ক্ষমতা রাখতেন, তার প্রচুর ক্ষমতা, প্রচুর বুদ্ধি, প্রচুর জ্ঞান, তার জ্ঞানের সাগর ছিলেন। সবকিছু পেয়েও তিনি জনপ্রতিনিধি হতে পারেননি, মানুষের প্রতিনিধি হতে পারেননি। এই আক্ষেপ তাকে তাড়া করে পারে, তাকে তাড়া করতেই আক্ষেপ। আমি একদিন বলেছিলাম, প্রণববাবু যদি আমার উপর ভরসা রাখেন আপনি মুর্শিদাবাদ চলুন। আমার বললো কোথা থেকে জানাবো মুর্শিদাবাদে? আমি বললাম মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে। বলছে মুর্শিদাবাদে আমার মতো একটা ব্রাহ্মণকে ওখানকার মানুষ কি মানবে? আমি তো ব্রাহ্মণ সন্তান, ওসব জায়গায় যাওয়া যাবে না। আমি একটা মুসলিম অধ্যুষিত জেলা, তো আমি বললাম যে আমার জেলা মুর্শিদাবাদকে আমি তো চিনি, সেখানে আমি জন্মেছি, বড় হয়েছি। আমার জেলার মানুষ কোনো মেহমানকে ডেকে নিয়ে গিয়ে তার মেহমানি করতে কখনো ত্রুটি করে না। আমার জেলার মানুষের অভাব থাকতে পারে, আমার জেলার মানুষের অভাব থাকতে পারে, পকেটে পয়সা না থাকলেও তাকে আমরা আমির খান বলে ডাকতে পারি। এটাই আমার জেলার মানুষের, এটাই গর্ব। আপনি চলুন, আমি প্রমাণ করে দেবো আমার জেলায় জ্ঞানী ব্যক্তির, শিক্ষিত ব্যক্তির
যোগ্য ব্যক্তির মর্যাদা দেওয়া হয়, তাকে সম্মান দেওয়া হয়। আপনি চলুন, আমি দেখিয়ে দেবো। আমি কিন্তু কারোর সাথে আলোচনা করিনি, মুর্শিদাবাদের কোনো মানুষের আলোচনা না করে আমার নিজের উপলব্ধি দিয়ে, আমার নিজের অভিজ্ঞতাকে সামনে রেখে আমি প্রণববাবুর কাছে প্রস্তাব রেখেছিলাম। কংগ্রেসের অনেক বড় বড় নেতা প্রণববাবুকে বলেছিল, দাদা ওই অধীরের পাল্লায় করে যাবেন না, বিপদ হয়ে যাবে। কি বলছে, না বুঝে বলছে। তাই হয়, 70 থেকে 73% মুসলমান বাস করে জঙ্গিপুরে। সেই জঙ্গিপুরে এমপি হবে ব্রাহ্মণ সন্তান প্রণব মুখার্জি? এ কথা হতে পারে? অধীরের পাল্লায় পড়ে আপনি আপনার জীবনকে, ভবিষ্যৎকে, রাজনীতিকে আপনি আর নতুন করে কলঙ্কিত করবেন না। না জিতেছেন, না জিতেছেন, সারা জীবন না জিতেই থাকবেন, কিন্তু খামোখা গিয়ে শেষ বয়সে অপমানিত হতে যাবেন না। আমি প্রণববাবুকে বলেছিলাম, দাদা অনেক নেতা আপনাকে বলছে আমি জানি, কিন্তু আমি ওই জেলার সন্তান, আমি বলছি আপনাকে, আপনি আমার উপরে ভরসা রাখুন, মরেন বাঁচেন আপনি, আপনার জীবনের শেষে খালি আমার উপর ভরসা রাখেন, আপনি চলুন। এখানে নিয়ে এলাম, সোনিয়া গান্ধী আসতে দেবে না। প্রণববাবু বলছে আমি যাবো কি করে, আমার তো কাজ ভাই দিল্লিতে। তাহলে কি কাজ আপনার? বলছে আমি এত বড় নেতা, আমাকে তো পার্টির ম্যানিফেস্টো তৈরি করতে হবে। এখন নির্বাচন আসছে, আমাকে পার্টির ম্যানিফেস্টো তৈরি করতে হবে, কি করবো না করবো তার জন্য আমাকে ইস্তেহার তৈরি করতে হবে। আমি বললাম ঠিক আছে, আপনি 7 দিন সময় দেবেন? বলছে না পারবো না। আলাম 4 দিন দেবেন? বলছে দেখতে হবে। তাও সোনিয়া গান্ধীকে জিজ্ঞেস কর, সোনিয়া গান্ধীর মত না দিলে তো আমি যেতে পারবো না ভোটে লড়তে। আমি সোনিয়া গান্ধীর কাছে গেলাম, সোনিয়া গান্ধীকে বললাম যে ম্যাডাম আমি প্রণব মুখার্জিকে ভোটে জেতাতে নিয়ে যাচ্ছি, আপনি কি পারমিশন দেবেন? বলছে আচ্ছা কোথায়? আমার জেলায়। বলছে আচ্ছা পারবে? বলে হ্যাঁ পারবে, আমি নিয়ে যাচ্ছি। বলছে দেখো যদি প্রণবদা রাজি থাকে, প্রণববাবু যদি রাজি থাকে। প্রণববাবু তো বলে না, প্রণবজি যদি রাজি থাকে দেখো। প্রণববাবুকে এসে বললাম ম্যাডাম রাজি হয়ে গেছে। বলছে রাজি হলে তো হবে না, আমার তো সময় নাই। মানে তখন আমি বুঝছি প্রণববাবুকে পিছনে এমন চাপ দিচ্ছে, যেও না যেও না যেও না করে, যে প্রণববাবু এখনো লড় করাচ্ছে। তখন আমি লাস্টে বললাম যে প্রণববাবু আপনি কিন্তু আমাকে অপমান করেন। রাত্রেবেলায় বললাম। বলছে আচ্ছা তোর কথাই বলে যা, আমি 2 দিন সময় দেব। আমি বললাম আপনাকে 1 দিন সময় না দিলেও চলবে, 1 দিনও দিতে হবে আপনাকে। আমি হিম্মত করে নিয়ে এসেছিলাম, প্রমাণ করে দিয়েছি যে মুর্শিদাবাদের মানুষ সাম্প্রদায়িক রাজনীতি করে। প্রণববাবুর বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল সিপিএম পার্টির বিরাট পালোয়ান, সে বিশাল সিপিএম পার্টির নেতা এবং সে মুসলমান, ওখানকার সে এমপি। কিন্তু মুসলমানরা জঙ্গিপুরে, মুর্শিদাবাদে দেখিয়ে দিল যে আমরা ভোট দিই সম্প্রদায় দেখে নয়, আমরা ভোট দিই মানুষ দেখে, আমরা ভোট দিই তার যোগ্যতা দেখে, আমরা ভোট দিই তার গুণ দেখে। তাই আমি বলি ভারতবর্ষে মুর্শিদাবাদ সেই জেলা, যে জেলা ধর্মনিরপেক্ষতার জেলা হিসাবে ভারতবর্ষে একটা আদর্শ জেলা হিসাবে পরিগণিত হওয়া উচিত। ভারত পাকিস্তান বিভাজন, মোহাম্মদ আলী জিন্না বলল মুসলমান তোমাদের জন্য আমি পাকিস্তান বানিয়েছি, তোমরা সব পাকিস্তানে চলে এসো। পাকিস্তানে যতটা জনসংখ্যা তার তুলনায় জমির পরিমাণ অনেক বেশি। তাই জিন্না বলেছিল যে পাকিস্তানে আসবে জমির কোনো অভাব হবে না। সবাই জানে মুর্শিদাবাদ পাকিস্তানে যাবে, তার কারণ মুর্শিদাবাদে মুসলমান বেশি। মুর্শিদাবাদে মুসলমান আজ থেকে বেশি নয়, যুগ যুগ ধরে এখানে মুসলমানের সংখ্যা বেশি। তাই সবাই জানে যে মুর্শিদাবাদ তো পাকিস্তানে যাবে, এখানে গন্ডগোল হবে, ঝামেলা হবে, দাঙ্গা হবে পাকিস্তানে যাওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম স্বাধীনতার সময় মুর্শিদাবাদে মুসলমান সংখ্যা গরিষ্ঠ থাকা সত্ত্বেও এখানে কোনো দাঙ্গা হলো না। 2 নম্বর কথা, তারা ভারতে থাকলো, তারা পাকিস্তান গেল না। এই জেলার মানুষ মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারা পাকিস্তান গেল না। জিন্নার কথায় সাড়া দিয়ে তারা ভারতবর্ষে থাকলো। কোনোদিন কোনো দাঙ্গা হয়েছে স্বাধীনতার সময়? স্বাধীনতার সময় কলকাতায় কিছুটা দাঙ্গা হয়েছিল, কিছুটা নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল, বাকি পশ্চিমবঙ্গে কোথাও দাঙ্গা হয়নি, মুর্শিদাবাদে কোথাও দাঙ্গা হয়নি। তাই এবার আমার প্রশ্ন,
মুর্শিদাবাদের হিন্দুদের কাছে, আমার প্রশ্ন মুর্শিদাবাদের মুসলমানদের কাছে এই সদ্ভাব, এই বাতাবরণ, এই আত্মীয়তা, এই ভ্রাতৃত্ব, এই বন্ধুত্ব আমরা কি বাঁচিয়ে রাখবো কিনা? যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের সংকীর্ণ ভাবধারার উপরে উঠে মানুষের কথা ভাবতে হবে। এ দেশ সকলের এই ভাবনায় বিশ্বাস করতে হবে। এদেশের প্রত্যেকটা নাগরিক, সে আদিবাসী হতে পারে, শিডিউল কাস্ট হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, প্রত্যেকটা নাগরিক যারা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, তাদের প্রত্যেকের জন্য সমান অধিকার। এই অধিকার কেউ দয়া করেনি, সবাই মিলে ঠিক হয়েছিল। সবাই মিলে ঠিক করে আমরা সংবিধান তৈরি করেছিলাম। সেই সংবিধানে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত হয়েছিল। কেউ কাউকে দয়া করছে না। সেই সংবিধান যারা রচিয়তা, তারা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, শিডিউল কাস্ট সবাই মিলে তৈরি করেছিল যে সংবিধান। বাবা সাহেব আম্বেদকর ছিলেন একজন দলিত, একজন শিডিউল কাস্ট, তিনি সেই সংবিধানের রচিয়তা। এটাই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষকে যদি বাঁচিয়ে রাখতে না পারি আমরা, তাহলে আমরা আমাদের নিজেদের জন্য বিপদ ডেকে আনব। আজকে তাই যখন রাজনীতি হয় সম্প্রদায়কে সামনে রেখে, তখন আমাদের ভয় হয়, তখন আমাদের দুশ্চিন্তা বাড়ে। যে হিন্দু সাম্প্রদায়িকতাই হোক বা মুসলিম সাম্প্রদায়িকতা হোক, সাম্প্রদায়িকতা কখনো রাজনীতির মূল স্রোতে এসেছে আর পৃথিবীর কোন দেশ উন্নত হয়েছে এমন উদাহরণ পৃথিবীতে নাই। পৃথিবীতে সেই দেশ বড় হয়েছে যেখানকার মানুষের জন্য ধর্মের অধিকার নিশ্চিত করা হয়েছে। গণতন্ত্র এবং ধর্মের অধিকার, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা যে দেশে নিশ্চিত করা হয়েছে, পৃথিবীতে সেই দেশ উন্নত হয়েছে। আমেরিকা তাকিয়ে দেবে, ইউরোপ তাকিয়ে দেবে, ভারতবর্ষ তাকিয়ে দেবে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এইসব দেশগুলো মেনেছে, তাই তারা পৃথিবীর ধনী দেশ, তাই তারা পৃথিবীর বড়লোক দেশ, তাই তারা পৃথিবীর শক্তিশালী দেশ। পাশে পাকিস্তান পারল না, সাম্প্রদায়িক মানসিকতা দ্বারা সরকার পরিচালিত হয়। আফগানিস্তান পারছে না, ধর্মের নামে সরকার পারছে না, তার জন্য সিরিয়া পারছে না, মিশর পারছে না, কিন্তু বাংলাদেশ পারছে। কেন? বাংলাদেশ সকলকে সমান অধিকার দেয়। বাংলাদেশ পারছে। আজকে বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে যাচ্ছে, শিক্ষায়, স্বাস্থ্যে, রোজগারে ভারতের থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কেন? গণতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা আছে। আচ্ছা বলুন তো, এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি। সে এপিজে আব্দুল কালামকে বলা হয় যে পোখরান 2 যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করেছিল ভারতবর্ষ, পোখরান 2 নামে, সেই পোখরানে ভারতবর্ষের পারমাণবিক বোমা বিস্ফোরণের জন্য অনেকজন বিজ্ঞানীর মধ্যে একজন উল্লেখযোগ্য বিজ্ঞানীর নাম এপিজে আব্দুল কালাম। তাকে ভারতবর্ষের সরকার কিভাবে সম্মানিত করেছে? মিসাইল ম্যান, ক্ষেপণাস্ত্রের মালিক। ভারতবর্ষ যে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যে ক্ষেপণাস্ত্রের দৌলতে আমরা ভারতবর্ষে বসে বসে পাকিস্তানের করাচিতে বোমা ফেলতে পারি, চীনের বেইজিং এ বোমা ফেলতে পারি, সেই যে ক্ষেপণাস্ত্র সেটার মালিককে, সেটা তৈরি করেছে কে? এপিজে আব্দুল কালাম। তাকে কি বলা হয়? মিসাইল ম্যান অফ ওয়ার কান্ট্রি। আমাদের দেশের ক্ষেপণাস্ত্র তৈরি করার ব্যক্তি। আমাদের দেশে কি কোনো ক্ষতি হয়েছে? তাতে কোনো হিন্দু কি কোনো ক্ষতি হয়েছে? না, দেশটা শক্তিশালী হয়েছে। কোনটা? দেশ শক্তিশালী হয়েছে। দেশ শক্তিশালী করাতে কারিগরকে, একজন কারিগরের নাম বললাম এপিজে আব্দুল কালাম। মনে করুন তাকে আমরা মুসলমান বলে এই দেশ থেকে তাড়িয়ে দিতাম, তাহলে কি হতো? পাকিস্তানের তাকে যদি তাড়িয়ে দিতাম, সে পাকিস্তানে কি ক্ষেপণাস্ত্র তৈরি করত? কারণ সে তো বিজ্ঞানী, তার তো জ্ঞান আছে, তার তো জ্ঞানের প্রকাশ ঘটবেই। তাহলে কার লাভ হতো? আমাদের না পাকিস্তান?
এই এপিজে আব্দুল কালাম এমন একজন রাষ্ট্রপতি যে উপাধি পেয়েছে পিপলস প্রেসিডেন্ট, অর্থাৎ সাধারণ মানুষের রাষ্ট্রপতি। সাধারণ মানুষের রাষ্ট্রপতি উপাধি পেয়েছে সে। এটা কি কোনো খারাপ কাজ হয়েছে? খারাপ কাজ তো হয়নি। আজিমজি প্রেমজি এ ভারতবর্ষের তথ্য প্রযুক্তি শিল্পের একজন বিশাল মাথা। তথ্য প্রযুক্তি শিল্প, এই যে মোবাইল ইন্টারনেট, তার এক বিরাট কোম্পানির মালিকের নাম প্রেমজি। সে মুসলমান, তার অধীনে হাজার হাজার মানুষ চাকরি করে। তারা তো মুসলমান না, সেখানে চাকরি পেতে গেলে দক্ষতা দেখাতে হবে, যোগ্যতা দেখাতে হবে, আপনার শিক্ষা দেখাতে হবে, তবে সেখানে চাকরি। লক্ষ লক্ষ বেকার ছেলে সেখানে চাকরি করছে, সে তো মুসলমান। আমি যদি বলি তুমি মুসলমান, এদেশে তোমার স্থান হবে না, তুমি এদেশের নাগরিক না, তাহলে কি আমাদের খুব লাভ হবে? তথ্য প্রযুক্তি শিল্পে ভারতবর্ষ যে এগিয়ে যাচ্ছে, সেখানে কি ধাক্কা খাবে না? খাবে। আব্দুল হামিদ বলে একজন সেনাবাহিনীর অফিসার ছিল। 1965 সালে যখন পাকিস্তান ভারতবর্ষকে আক্রমণ করেছে, পাঞ্জাবের খেমকরণ এলাকায় সেই আব্দুল হামিদ দেখছে পাকিস্তানের দিক থেকে প্যাটন ট্যাঙ্ক চলে আসছে, ভারতবর্ষের পাঞ্জাবে ঢুকে পড়বে। পাঞ্জাবে যদি প্যাটন ট্যাঙ্ক ঢুকে পড়ে, আমাদের 12টা বেজে যাবে। একা দাঁড়িয়ে একটা রিকয়েললেস গান নিয়ে 8টা 1 2 3 4 5 6 7 8 8টা প্যাটন ট্যাঙ্ককে ধ্বংস করছে একা। কোন প্যাটন ট্যাঙ্ক? যে প্যাটন ট্যাঙ্ক আমেরিকা তৈরি করেছিল, আর আমেরিকা রাষ্ট্র ঘোষণা করেছিল এই যে প্যাটন ট্যাঙ্ক তৈরি করলাম, এটা একটা লোহার দৈত্য, একে কেউ ধ্বংস করতে পারবে না। আব্দুল হামিদ বলেছিলেন, তোমার লোহার দৈত্য থেকে আমার মনের শক্তি, দেশের প্রতি আমার ভালোবাসা, আমার দেশের প্রতি ভক্তি অনেক বেশি। দেশের প্রতি আমার ভক্তি তোমার শক্তিকে চুরমার করে দিবে। একা একজন সেনা আব্দুল হামিদ, সে 8খানা প্যাটন ট্যাঙ্ক যখন চুরমার করে দিল, তখন খেমকরণে পাক ফোট থেমে গেল। কার লাভ হলো? দেশের লাভ। সে পরমবীর চক্র পেল, দেশের লাভ। তা বলুন, তাকে যদি আমি বলতাম তুমি তো ভাই নাগরিকরা, তোমার সামনে সে পিছনে রহমান, কি করে হবে? তাহলে কি খুব লাভবান হতাম আমরা? বলুন, তাহলে কি খুব লাভবান হতাম আমরা? মোহাম্মদ রফি, তার গান শুনে এখন সব পাগল হয়ে যায়। মনে করুন, আমাদের কি গর্ব হয় না যখন বলি লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি সব ভারতীয় সঙ্গীত শিল্পী? আমাদের কি গর্ব হয় না? আমাদের কি গর্ব হয় না যখন বলি A.R. রহমান, সে হিন্দু ছিল, পরে মুসলমান হয়েছে, সে ভারতীয় শিল্পী, সে গান করছে কি মা তুঝে সালাম। তাই আজকে এরা হিন্দুত্ববাদী করে, তাদের মায়ের প্রতি, ভারত মাতার প্রতি যে ভালোবাসা, তার থেকে কি A.R. রহমানের ভালোবাসার কোনো কম আছে যখন সে বলে মা তুঝে সালাম? কাকে ভাগ করছি? কি ভাগ করছি আমরা? শুধু ভোটের জন্য আমরা আমাদের সমাজকে, দেশকে, আমাদের ভাবনাকে, ভালোবাসাকে, একে অপরের সঙ্গে মেলামেশাকে সবকে ভাগ করে দিয়ে আমরা কার লাভ করছি? আমরা কার লাভ করব? যদি দেশটা বাঁচে, আমি আপনাকেও বাঁচবো। দেশ বাঁচবে কি করে? সকলের সম্মিলিত শক্তিকে একত্র করে দেশ বাঁচে। এই দেশের জন্য সবাই লড়েছে। ইতিহাসটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে, আজকে ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। এ ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবাই লড়েছে, সবাই। 1857 সাল যখন সিপাহী বিদ্রোহ হয়, ব্রিটিশের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ, সেই সিপাহী বিদ্রোহ 1857 সালে দিল্লি পৌঁছে গেছিল সিপাহীরা। শুধু দিল্লিতে যখন পরাস্ত হলো সিপাহীরা, তখন দিল্লিতে, শুধুমাত্র দিল্লিতে 27,000 মুসলমানকে কতল করা হয়েছিল। তারা কিসের জন্য লড়তে গেছিল? পাকিস্তান বানানোর জন্য না, তারা লড়তে গেছিল আমাদের দেশটাকে, আমাদের দেশ রাখার জন্য। সেখানে 250 জন মহিলা
খুন হয়েছিল, লড়াই করতে গিয়ে শহীদ হয়েছিল। কিসের জন্য? আমাদের দেশটাকে রক্ষা করা। আজকে তাদেরকে আমি বলবো যে তারা সব মুসলমান? বল। মহাত্মা গান্ধীর পাশে আমরা কাকে দেখেছি ভারতবর্ষে? খান আব্দুল গাফফার খান, যে লোকটার বয়স হয়েছিল 95 বছর যখন মারা যায়। 95 বছর তার বয়স হয়েছিল, কিন্তু 45 বছর সে ভারতবর্ষকে স্বাধীনতা লাভের জন্য ব্রিটিশের চোখে শত্রু হয়ে তাকে জেলে থাকতে হয়েছিল। 95 বছর তার বয়স, 45 বছর সে ছিল জেলে। লক্ষ্য দেশকে স্বাধীন করা। আমি বলবো তাই মুসলমান কিছু করেনি? জওহরলাল নেহরু, তার সঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ। কে সে আবুল কালাম আজাদ? তার বউ মারা গেল, মারা যাওয়ার পর কবর দিল। কবর দেওয়ার পর কি করলো? সোজা কংগ্রেসের পার্টি অফিস। কেন? ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, সে ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেখানকার নেতা সে কংগ্রেসের সভাপতি, তাকে থাকতে হবে। বউকে দখল করে সোজা পার্টি অফিস, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তুতিতে অংশগ্রহণ বলুন। তাকে আমরা কি বলবো? নেতাজি সুভাষ চন্দ্র বোস জার্মানি থেকে সাবমেরিনে করে ভারতবর্ষ আসছে, দেশকে স্বাধীন করবে। সঙ্গে সাথীকে আব্দুর রহমান খান, সানওয়াজ খান। তাদেরকে আমরা বলবো মুসলমান ফালতু কিছু করেনি? ইতিহাস কি বলছে? আজ আমাদের ইতিহাসটাকে যদি পুনরাবৃত্তি করে আমরা একটু আলোচনা করি, তাহলে নতুন করে এই দেশের সাম্প্রদায়িক বিশ্বাসকে আমরা নিভিয়ে দিতে পারব। আমাদের এখানে ইতিহাসকে আলোচনা হয় না, আমাদের সব উপর উপর চটকাবাজি হচ্ছে। নতুন নতুন দেশপ্রেমিক তৈরি হয়ে গেছে। সেই নতুন দেশপ্রেমিকদের অতীত কি তার কোনো ব্যাখ্যা নাই। তারা ব্রিটিশ আমলে কি করেছে কেউ জানে না। হঠাৎ করে এখন তারা দেশপ্রেমী সেজে গেছে, আর আমরা সব দেশ বিরোধী হয়ে গেছি। আরে পাঞ্জাবের কৃষকরা তারা দিল্লিতে আন্দোলন করছে। 4 ডিগ্রি টেম্পারেচার, 2 ডিগ্রি টেম্পারেচার, 20 জন লোক মারা গেছে ঠান্ডা। এখন 80 বছরের বৃদ্ধ আছে, 15 বছরের বালক আছে। কি দাবি করছে? যে আমরা ভারতবর্ষে কৃষক। ইন্দিরা গান্ধী যে আইনটা তৈরি করেছিল আমাদের জন্য, তুমি সে আইনটা কেড়ে নিও না। ইন্দিরা গান্ধী কি আইন তৈরি করেছিল? একটা কৃষক সে যখন চাষ করবে, তার ফসলটা সরকার কিনে নেবে, ন্যায্য দাম দিয়ে কিনে নেবে। কেন কিনে নেবে? সেই চাল গমটা কিনে আমরা গরিব মানুষের মধ্যে, ভারতবর্ষের সাধারণ মানুষের মধ্যে বন্টন করব। কিভাবে? রেশন ব্যবস্থা করতে গিয়ে। কেন? যাতে ভারতবর্ষের সব মানুষ খেতে পায়, খাদ্যের নিরাপত্তা থাকে। এখন বিজেপি পার্টি সেইটাকে উঠিয়ে দিতে চাইছে। বলছে কৃষকদের আর আমরা ন্যায্য মূল্যের দাম কিনবো না। এখন প্রাইভেট পার্টি আসবে, কর্পোরেটরা আসবে, তারা কেনা বেচা করবে, তাদের জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি। কৃষক তার প্রতিবাদ করছে, বলছে এটা করো না। কোন কৃষক? পাঞ্জাবের কৃষক, তারা শিখ বেশিরভাগ। হরিয়ানার কৃষক, উত্তরপ্রদেশের কৃষক, রাজস্থানের কৃষক। সরকার কি বলছে? ও যারা কৃষক আন্দোলন করছে, আর ওরা তো খালিস্তানি গো, ওরা তো পাকিস্তানি, ওরা দেশদ্রোহী হবে আগামী দিনে, ওরা নকশাল, ওরা দেশের শত্রু। এই আন্দোলনকে কেউ সমর্থন করো না, দেশের শত্রু। কাল পর্যন্ত যে ছিল অন্নদাতা, আর সে হয়ে গেল দেশপ্রেমী। কাল পর্যন্ত যে ছিল দেশপ্রেমী, আজ সে হলো দেশপ্রেমী। ভারতবর্ষের সীমানায় সামরিক বাহিনীতে যখনই চেহারা উঠে ওঠে, তখনই দেখেন প্রথমে শিখদের ছবি। দেশপ্রেমের উদাহরণ ভারতবর্ষের শিখ সম্প্রদায়। ভগৎ সিং এর দেশের নাম পাঞ্জাব, তারা আজকে খালিস্তানি হয়ে যাচ্ছে, পাকিস্তানি হয়ে যাচ্ছে, দেশ বিরোধী হয়েছে। কেন? তারা বলছে
ইন্দিরা গান্ধী আমাদের যে অধিকারটা দিয়েছিল তোমরা কেড়ে নিও না, এটাই আজকে রাজনীতি। কংগ্রেস তাই এগুলো নিয়ে আন্দোলন করে। বাকি ভারতবর্ষে কি হচ্ছে দেখতে পাচ্ছে, রাজ্যে কি হচ্ছে সব দেখতে পাচ্ছে। এই মুর্শিদাবাদ জেলায় আমরা অবশ্যই মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের দ্বারা যেটুকু করা সম্ভব আমরা করেছি। কারণ আমরা মনে করেছি একটা জাতিকে, একটা সমাজকে বড় করতে পারে তার সামাজিক অধিকার, তার রাজনৈতিক অধিকার, তার অর্থনৈতিক অধিকার, তার শিক্ষাগত অধিকার সুনিশ্চিত করতে পারবে। একটা সমাজ তত উন্নত হবে যত সেখানে শিক্ষা যাবে, শিক্ষা গেলে আর্থিক নিরাপত্তা আসবে, আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত হবে রাজনৈতিক নিরাপত্তার মধ্য দিয়ে। তাই এই মুর্শিদাবাদ জেলায় আমরা আমাদের যখন ক্ষমতা পেয়েছি কি কি করেছি কোনদিন দেখেছিলেন? সভাধিপতি মুসলিম হয়, মহিলা হয়, আমরা করে দেখিয়েছিলাম সিদ্দিকা বেগম মুসলিম সভাধিপতি হয়। এই বহরমপুর শহরে যেখানে 96% হিন্দু বাস করে, এই শহরে আমরা মিউনিসিপালিটির চেয়ারম্যান করেছিলাম বাবুল কবিরকে, আকবর কবিরকে। কোনদিন তো স্বপ্ন ভাবে, কারণ আমি কোনোদিনই বিশ্বাস করি না যে মানুষ সাম্প্রদায়িক কোন পরিচয়। যদি তাই হতো আমাকে অনেকে মানা করেছিল। আকবর কবির আমার বন্ধু ছিল, পরে তার সঙ্গে বিচ্ছেদ হয়, কিন্তু আকবর কবির বন্ধু ছিল। আমি মনে করেছিলাম, বহরমপুরের মানুষকে বলতে চেয়েছিলাম যে একটা ভালো ছেলেকে আমি পেয়েছি এই শহরে চেয়ারম্যান করাবো। আমার পার্টির লোকরা সবাই বলেছে তাদের কি করছো, এই শহরে সবই তো হিন্দু, এখানে ভাই সাহেবকে যদি চেয়ারম্যান করাতে বিপদ হয়ে যাবে। আমি বললাম পরে করবো না, ভোটের আগে বলে কয়ে করবো। পরে করিনি, আমি ভোটের আগে বলে কয়ে করেছি, ঘোষণা করে করেছি। আমি এটাও বলেছিলাম আমি ঔরঙ্গজেবকে আনছি না, আমি আকবরকে আনছি। এখানকার মানুষ কি করলো, 23-23 আসন আমাদের দিল। বিরোধীরা সব শূন্য, আমাদের সব আসন আমাদের দিয়ে দিল। রাজনৈতিক অধিকার, শিক্ষাগত অধিকার দাও। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমরা নিয়ে এসেছি। মুসলিম ইউনিভার্সিটি মানে এটা নয় যে সেখানে হিন্দুরা পড়তে পারবে না, ভুল ধারণা। প্রচার করা হয় এগুলো ভুল ধারণা। নাম মুসলিম ইউনিভার্সিটি, নিশ্চয়ই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, হিন্দু অবশ্যই পড়ে। যেটা আলিগড়ের, উত্তরপ্রদেশের আলিগড় ইউনিভার্সিটি, সেখানেও হিন্দুরা পড়ে। মুসলিম সংস্থা হিন্দু পড়ে, মাদ্রাসাতে হিন্দু পড়ে, কিন্তু প্রচারগুলো অন্যরকম হয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমরা নিয়ে এসেছি মুর্শিদাবাদ জেলায়, কারণ এখানকার শিক্ষিত ছেলেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে রাজ্য সরকার এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির জন্য কিছু ভাবলো, কিছু করলো না, যেমনকার জিনিস তেমন ফেলে দিল। অথচ আমরা ওখানে 75 থেকে 100 বিঘা জমি দেওয়ার ব্যবস্থা করেছি। বাকি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রাজ্য যদি এগিয়ে আসতো, আজকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে সারা পশ্চিমবঙ্গের ছেলেরা পড়তে আসতো। কি বলবো, এই যে সাবজেক্টটাকে বললো মুসলিম মেয়েদের কলেজ, সব হয়ে গেছে, করা হবে না, নানা কারণে করা হবে। মুখে বলা হবে যে আমি একজন পীর ফকির, আমি ইমাম ভাতা দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই তোমাদের। এখন তো প্রতিদিন একটা করে প্রতিশ্রুতি আসছে, প্রতিদিন একটা করে প্রতিশ্রুতি। তুমি খালি দুয়ারে চলে যাও, কাগজে নিয়ে নাও। সরকার এখন দুয়ারে, তুমি যা চাইবে তাই পাবা। দুয়ার খুললে গড়গড়ি সব পড়ে যাবে, পোলাও, বিরিয়ানি, কুরবানি, ফিরনি, চাপ, গোস্ত সব পাওয়া যাবে। সরকার এখন দুয়ারে। কিন্তু সরকারকে দুয়ারে আসতে হচ্ছে কেন? সরকারের দুয়ারে তো আমরা সারা জীবন পার করলাম, কারণ ঢুকে পড়েছে, তাই সরকার এখন দুয়ারে চলে এসেছে। সেই দুয়ারে এসে আমাদের কি দিবা ভাই? তুমি আমাদের চাকরি চাই, বিধবা ভাতা চাই, বার্ধক্য ভাতা চাই, ঘর চাই, দাও। তুমি কি দিতে পারবে? তোমার দলের নেতারা কি দিতে দেবে? তোমার দলের নেতা তো বলবে আগে আমাকে দাও, তারপরে তুমি লাও।
যদি আপনি কিছু প্রশ্ন করতে যান তখন বলবে এই বেশি কথা বলো না, তোমাদের ভোট নিয়ে আমি পাস করিনি। তুই তো ভোট নিয়ে পাস করবি, ভোট দিতে দেন আমাদের। তো উপরে ভগবান, নিচে প্রধান হয়ে বসে আছে আমাদের প্রধান। তার কাছে গেলে সে বলবে তোমাদের ভোট নিয়ে পাস করিনি, অতএব আমাকে বেশি প্রশ্ন করবো না। দিতে হলে লাভ, না দিও। কিন্তু আপনার জিনিস 100 দিনের কাজ আপনার জন্য আমরা নিয়ে এসেছি। 2006 সালে প্রথম যখন আমাদের সরকার মনরেগা প্রকল্প চালু করলো, 100 দিনের প্রকল্প চালু করলো, তখন আমি প্রথম দিল্লির সোনিয়া গান্ধীকে বললাম, ম্যাডাম আমার জেলা মুসলিম অধ্যুষিত জেলা, গরিব জেলা, এই জেলায় আপনি 100 দিনের কাজ চালু করুন। খেয়াল করে দেখবেন ভারতবর্ষের 50টা জেলায় 100 দিনের কাজ শুরু হয়েছিল, তার মধ্যে আমার জেলা। আমরা চাই আমাদের জেলায় এত বেশি নৈপুণ্য বালা শ্রমিক আছে। এই নবাবের জেলা, এই নবাবের জেলায় একটা সময় বাণিজ্য হতো, শিল্প হতো, কুটির শিল্প হতো, সবকিছু হতো। এখানকার মানুষের নৈপুণ্যতা এতটাই যে এখানকার মানুষকে রুটি রুজির জন্য আজকে সারা রাজ্যে চলে যেতে হয় এবং সব রাজ্যে সেখানে কাজ পায়। তার একটা কারণ এখানকার মানুষের কর্মে নৈপুণ্যতা। এটা আমরা বংশানুক্রমে পেয়েছি, নৈপুণ্যতা কাজের। ছোট ছোট শিল্প করো, তা হবে না। ছোট ছোট স্মল অ্যান্ড মিডিয়াম শিল্প করো, হবে না। এখানে পাট শিল্প করো, হবে না। এখানে সিল্কের শিল্প করো, হবে না। কিছু বললেই বলবে আমি তো ইমাম মাতা মুয়াজ্জিন মাতা দিয়ে দিয়েছি ভাই, আবার কিছু দিয়েই দিয়েছি, নামাজ পড়ে দিয়েছি দুবার, ইমাম মাতা মুয়াজ্জিন মাতা দিয়ে দিয়েছি, আর আমার জানাবার দিয়েছি, আর কিছু না। কোনো মুসলমান কিন্তু বলেনি যে ভাই আমাদেরকে ইমাম ভাতা দাও, কোনো মুসলমান বলেনি আমাদেরকে মুয়াজ্জিন ভাতা দাও, কেউ বলেনি। মুখ্যমন্ত্রী নিজে খামোখা উঠিয়ে বলছে ইমাম ভাতা দেবে, মুসলমান খাতির করা। এবার হিন্দু তো চটে গেল, দেখে হিন্দু যখন চটে যাচ্ছে বলছে হিন্দু তোমরা চটিও না, তোমাদেরকে পুরোহিত ভাতা দেবে। আরে ভাই ভাতা দিয়ে আমরা বাঁচবো কেন? ভাতার ভাত খাবো কেন? রোজগারের ভাত খাবো আমরা? আমরা রোজগার করতে যাই, কাজ দাও, শিল্প এনে দাও, শিক্ষা দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও। ভাতা দিয়ে আমাদেরকে মানুষ করবে টাকা দেবে। ভাতা দেওয়া মানে তুমি গোলাম মারতে চাইছো আমাদেরকে, সে হিন্দু হোক আর মুসলমানই হোক, গোলাম মারতে চাইছে। ভাতা দেওয়া মানে তুমি গোলাম। সারা জীবন দুর্গাপুজো হয়েছে, আমরা ছোট থেকে দুর্গাপুজো করেছি, বাড়ি বাড়ি চাঁদা তুলে লোককে সাহায্য চেয়ে আবদার করে চাঁদা তুলে দুর্গাপুজো হয়েছে। এবার বলছে আমি 50,000 টাকা করে দুর্গাপুজোতে দিব, যেন মনে হচ্ছে নিজের পকেট থেকে দিচ্ছে। এবার যখনই বললো আমি 50,000 টাকা দিব সরকারি ভাবে, তো পাবলিকের চাঁদা দেওয়া বন্ধ হয়ে গেল। পাবলিক বলছে আর চাঁদা দিয়ে কি করতে, তো সরকার টাকা দিয়েই দিয়েছে, তাহলে পরে পরে একই থাকবে। মাঝখান থেকে কি হলো, চাঁদা তোলার অভ্যাস আমাদের চলে গেল। চাঁদা তোলার মধ্যে দিয়ে দুর্গাপুজো করা মানে একটা সামাজিক উৎসব, সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে দুর্গাপুজো করা, সেটা বন্ধ হয়ে গেল। খালি হিন্দুদেরকে বোঝানো হচ্ছে আমি বিজেপি থেকে বড় হিন্দুতে গেলাম। বিজেপি কি হিন্দুদের জন্য দুর্গাপুজোর টাকা দেয়? আমি দিই। অতএব হিন্দু মুসলমানকে যা করেছি এখন আমি ঠিক হয়ে গেছি, এখন হিন্দুদেরকে করবো আমি। এটাই তো কথা। কোন মুসলমান কখনো বলেননি যে ভাই আমাদের মহরম বার হবে, হিন্দু তোমাদের পুজোর ভাষণ বন্ধ করতাম। কোন মুসলমান, এই মহিলা নিজে নিজে উপযাজক হয়ে বলছে যে মুসলমানদের মহরম বেরোবে, হিন্দু তোমাদের দুর্গা ভাষণ বন্ধ, তোমাদের ভাষণ করতে হবে না, পরে করো। তো স্বাভাবিকভাবে হিন্দু তো রেগে যাবে, এটা আবার কি খাতির হচ্ছে। কিন্তু কোনো মুসলমান বলেনি এ কথা, খামোখা মুসলমানদের ঘাট দোষ চাপি দেওয়া হচ্ছে। ইমাম ভাতা কোনো মুসলমান চাইনি, দোষ চাপি দেওয়া মুসলমানদেরকে খাতির করছে। আরে ইমাম ভাতা দিদি কি করবি রে? যেদিন থেকে ইসলামের জন্ম হয়েছে সেদিন থেকে মাদ্রাসা মুক্তব ইমাম সব আছে, আগামী দিনও থাকবে, থাকবে না থাকবে, কে দিলওয়ান না দিল, এটা সমাজের ব্যাপার, থাকবেই এটা। কোনো পার্টি যদি নাও থাকে, মন্দির থাকবে, পুরোহিত থাকবে, কে দিলওয়ান না দিল। কিন্তু রাজনীতি তো করতে হবে, তাই একদিকে ইমাম একদিকে পুরোহিত দিয়ে ময়দানে নেবে। 50,000 টাকা দুর্গাপুজোর চাঁদা দিয়ে, কেন? কুরবানিতে চাঁদা দিতে হতো।
কেন ঈদে চাঁদা দেওয়া হলো না? ঈদেও তো খরচা হয়, আমরা জানি যে খরচা, কুরবানিতে খরচা হয়। আর একটা করা হলো দেখেছেন, বলছে করোনা, কুরবানিতে ভিড় করো না, বলছে ঈদগাহে যাওয়া চলবে না। কোন মুসলমান তার জীবনে এমন হয়নি যে সে সুস্থ থেকেছে কিন্তু ঈদের দিন ঈদগাহে যায়নি, এমন মুসলমান পৃথিবীতে পাওয়া যাবে না। কিন্তু আমার রাজ্যে সেটাও করিয়েছে, মুসলমান সেটাও মেনে নিয়েছে স্বাস্থ্যের কারণে, স্বাস্থ্যের কারণে সেটাও মেনে নিয়েছে, সরকারি আদেশ, সরকারি নিয়ম। কিন্তু কই দুর্গাপুজোতে তুমি মানা করলে না, তুমি বললে ৫,০০০ টাকা লাভ, প্যান্ডেল করো, আনন্দ করো, ফুর্তি করো। কেন? বিভাজন কে তৈরি করেছে সমাজে? বিভাজন কে তৈরি করেছে সমাজে? এই বিভাজনের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা বলি সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে কেউ না। হিন্দু কবির কথা বলি, সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে কেউ না। আমরা মানুষের মধ্যে ধর্মের নামে বিভাজন করে আমরা নিজেদেরকে দুর্বল করতে চাই না, সমাজকে দুর্বল করতে চাই না, দেশকে দুর্বল করতে চাই না। তাই সংখ্যালঘু সেলের মাধ্যমে আমরা মানুষের কথা নির্দিষ্ট জায়গায় বলতে চাই। এই কারণে আমাদের মনে হয়েছে যে সংখ্যালঘু মানুষের জন্য সরকারের আরেকটু মনোযোগ দেওয়া উচিত। কংগ্রেস তার জন্য সাচার কমিটি তৈরি করেছিল। সাচার কমিটির রিপোর্ট প্রকাশের পর আপনারা দেখেছেন যে মুসলিম সমাজে ব্যাংকে ঋণ দেওয়া, সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কারণ আমরা মনে করি সমাজের সব অংশের মানুষকে উন্নত করতে হবে। একটা পরিবারে যদি সব ভাই নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে শেখে, পরিবার সমৃদ্ধশালী হয়, পরিবার শক্তিশালী হয়। একইভাবে দেশটা যখন একটা পরিবার, সেই দেশের সব সম্প্রদায়ের সব ধরনের মানুষ যখন আত্মনির্ভর হতে পারবে, অর্থে, শিক্ষায়, সামাজিক নিরাপত্তায় যখন তারা সুদৃঢ় হতে পারবে, তখন স্বাভাবিকভাবে সারা দেশটা উন্নত হবে। এটাই আমাদের বিভাগ। তাই এদেশের স্বাধীনতা সকলে এনে দিয়েছে, এদেশের স্বাধীনতায় সকলের ভাগ আছে, এদেশ গণতন্ত্রে সকলের ভাগ আছে, এদেশের প্রতিটা অংশের সমান সমান ভাগ হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সকলে। তাই বলতে চাই, ইয়ে আজাদি কি কবি সামনা আনে দেंगे। এই স্বাধীনতা কখনো সন্ধ্যা আমরা হতে দেব না। এই आजादी का कभी सामना होने देंगे, शहीदों की कुर्बानी कभी बदनाम नहीं होने देंगे। रहे जब तक लहू की एक बूंद भी मेरे रंगों में, तब तक भारत माता की आंचल को नीलाम ना होने देंगे। যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ ভারতবর্ষে মা বোন সে যে সম্প্রদায়েরই হোক, তাদের আঁচলকে আমরা বদনাম হতে দেব না। তাই এলাকার মানুষ আপনাদেরকে নমস্কার, সালাম, স্নেহ, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয়।